দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দেশ পুনর্গঠনের ডাকে সাড়া দিয়ে রেকর্ড রেমিটেন্স পাঠানোর প্রত্যয় ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ নিয়ে নতুন আশার আলো দেখছেন তারা। তবে ক্ষোভ আছে দূতাবাস এবং বিমানবন্দরে প্রবাসীদের পর্যাপ্ত সহায়তা ও সম্মান না দেওয়ার বিষয়ে। নতুন সরকারের প্রতি তাদের আহ্বান প্রবাসীদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা হোক। প্যারিস থেকে মুজনিবিন তারেকের বিশেষ রিপোর্ট। দেশে বৈষম্য বিরোধী আন্দোলন যখন সফল, তখন সেই ঢেউ এসে আছড়ে পড়ে কয়েক হাজার মাইল দূরের দেশ ফ্রান্সে। সিটি অব লাভ খ্যাত প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক প্রাঙ্গণে আনন্দ মিছিলে সামিল হন প্রবাসী বাংলাদেশিরা। পরিবার পরিজন ছেড়ে দূর পরবাসে থাকা এই মানুষগুলো এখন স্বপ্ন দেখছেন নতুন এক বাংলাদেশের। তাদের প্রত্যাশা, অন্ধকার অধ্যায় পেরিয়ে লাল সবুজ পতাকার বুকে উদিত হবে আলো ঝলমলে নতুন এক সূর্যে। নতুন সরকারের কাছে একটাই অনুরোধ, প্রবাসী যারা কষ্ট করে রেমিটেন্স পাঠাচ্ছে তাদের যাতে সুরক্ষা থাকে এবং কি তাদের সেফটি সবচেয়ে সবার আগে। রেমিটেন্স না পাঠালে আমাদের রক্ষা হবে না। বর্তমান যে অন্তর্কালীন যে সরকারটা আসছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, ওনাদের কাছে একটাই আশা আমাদের যে একটা আগামীতে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাই আমরা। বাংলাদেশে যেন আইন শৃঙ্খলা এবং সন্ত্রাসমুক্ত সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ যেন গড়ে তুলতে পারে। ফ্রান্সে প্রায় 30,000 বাংলাদেশির বসবাস, এর মধ্যে প্রায় 25,000-এর বাস রাজধানী প্যারিসে। রেস্টুরেন্ট, হোটেল, দোকানসহ অন্যান্য খাতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারা। তবে আক্ষেপ, প্যারিসের বাংলাদেশ দূতাবাস থেকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার। সেই সাথে আছে দেশের বিমানবন্দরে প্রাপ্য সম্মান নিশ্চিত না হওয়া। সুন্দর করে মূল্যায়ন করা হবে, আমাদের লাগেজ চুরি হবে না, কোনো কিছু চুরি হবে না, সব কিছু ঠিকভাবে থাকবে। পাসপোর্টের কারণে ওনারা পেপারস পাইতেছে না। এই মানুষগুলো ওদের যদি লিগালাইজেশন হয় তাহলে বাংলাদেশ আরও বেশি রেমিটেন্স পাবে। বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে সাড়া দিয়ে রেমিটেন্স পাঠানো কমিয়ে দিয়েছিলেন প্যারিস প্রবাসীরা। তবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর মত পাল্টেছেন তারা। সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে চাঙ্গা করতে চান দেশের অর্থনীতি। বৈধ লাইনে সরকারি চ্যানেলে আমরা রেমিটেন্স পাঠাবো, আমাদের সরকার যাতে আমাদের এই রেমিটেন্স আমাদের সবকিছু উন্নয়নের কাজে লাগে। দেশটা যেন দুর্নীতিমুক্ত থাকে এবং ট্রাফিক ব্যবস্থা সুন্দর মতো চলে এবং আমরা যত রেমিটেন্স পাঠাতে পারি বাংলাদেশের, আমাদের রেমিটেন্সগুলো ভালো কাজে লাগানোর জন্য এটাই আমাদের কাছে প্রত্যাশা। প্রবাসীদের চাওয়া সাময়িক সংকট কাটিয়ে দ্রুতই নিজ রূপে ফিরবে প্রাণের বাংলাদেশ। কদিন আগেই এই প্যারিস অলিম্পিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এখান থেকে দেশে ফিরেই তিনি নতুন বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। এখানকার প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে অনেকটাই বেশি। তারা নতুন, সুন্দর এবং নিরাপদ একটা বাংলাদেশ দেখতে চান। মুজনিবিন তারেক, যমুনা স্পোর্টস, প্যারিস, ফ্রান্স। রেমিটেন্স শাটডাউন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একাত্মতা জানিয়ে এই ঘোষণা দিয়েছেন তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে উচ্ছ্বাসও জানিয়েছেন প্রবাসীরা। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমদুল কবিরের পাঠানো তথ্য ও চিত্রে। ডেস্ক রিপোর্ট। বাংলাদেশি ছাত্র জনতার গণ আন্দোলনকে সমর্থন দিয়ে গত মাসে রেমিটেন্স শাটডাউন কর্মসূচির ঘোষণা দেয় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তবে 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর আবারও শুরু হয় বৈধ পথে টাকা পাঠানো। আরসি ব্যাংকে নতুন করে টাকা পাঠানোর জন্য রেমিটেন্স যোদ্ধা হিসাবে মালয়েশিয়ার সকল প্রবাসীদেরকে অনুরোধ জানাচ্ছি সবাই বৈধ পথে টাকা পাঠাবেন। বিজনেস গ্রুপগুলো আছে, এছাড়া অন্যান্য যে পেশাজীবী লোকজন আছে তারা যে এই গ্রুপগুলোতেও তারা বিভিন্নভাবে প্রচারণার মাধ্যমে শ্রমিকদেরকে উৎসাহিত করতেছেন তারা যেন বেশি বেশি বৈদেশিক মুদ্রা, বেশি বেশি ফরেন রেমিটেন্স বাংলাদেশে পাঠান। বাংলাদেশের গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রবাসীরা। সেই সাথে দাবি জানিয়েছেন প্রবাসীদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের। অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। সমস্ত আহত ছাত্র জনতাকে সরকারি খরচে চিকিৎসা দিতে হবে এবং পুনর্বাসন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রবাসীদের আস্থা এবং পূর্ণ সমর্থন রয়েছে, তাই আশা করি প্রবাসীদের দাবিগুলো খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। বাংলাদেশ পুনর্গঠনের সহায়তা করতে প্রত্যয় জানান মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ায় বিজয় উৎসব করেছে ইতালির ভিসেন্সা শহরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। ভিসেস্পা শহরের কম্পো মার্জিও ভিসেস্পা পার্ক চত্বরে আয়োজন করা হয় বিশাল উৎসব সমাবেশে যোগ দিতে ছুটে আসেন ভিসেস্পা শহরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও ভারতে পলায়নে বিভিন্ন বিজয় স্লোগান দেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তারা নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান এবং বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশ পুনর্গঠনের সহায়তার কথাও জানিয়েছেন। বিজয় সমাবেশে বক্তব্য রাখেন এস.এম. আলমগীর, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন ও ফিরোজ খন্দকার সহ আরও অনেকেই। এছাড়া আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন মোহাম্মদ ফরিদুল ইসলাম। বাংলাদেশে ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থান এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ শাসনের অবসান হওয়ায় যুক্তরাজ্যে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিলের। খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের 4 স্কয়ার মসজিদ হলে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা সাদিকুর রহমান, পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম। দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন সংগঠনের নায়েবে আমির অধ্যাপক আব্দুল কাদির সালে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শওকত আলী, আব্দুর রহমান আল মাদানী, মাওলানা সৈয়দ তামিম আহমেদ, ফিরোজ মাহবুব কামাল সহ আরও অনেকেই। বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থান দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছিল প্রবাসেও। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে অংশগ্রহণ করেছিলেন কোটা সংস্কারের এই আন্দোলনে। দেশের সাথে তাল মিলিয়ে কানাডার বিভিন্ন প্রদেশ ও শহরেও বিভিন্ন সময় অনুষ্ঠিত হয়েছে ছাত্র প্রবাসীদের সমন্বয়ে বিক্ষোভ, মিছিল, সমাবেশ এবং মানববন্ধন। কানাডা থেকে সহকর্মী তানভীর ইউসুফ রনির পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। বাংলাদেশে শিক্ষার্থী আন্দোলন শুরুর পর থেকেই এর সাথে একাত্মতা জানিয়ে আসছে প্রবাসী বিভিন্ন সংগঠন। এর ব্যতিক্রম নয় কানাডাও। সলিডারিটি ফর বাংলাদেশি স্টুডেন্টস এবং ইউনাইটেড বাংলাদেশি স্টুডেন্টস অব কানাডা নামে সংগঠনের উদ্যোগ চালানো হয় শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে প্রচারণা। যে আন্দোলনটা করেছি এর মূল কারণ ছিল যে বাংলাদেশের যে বৈষম্য, যে দুর্নীতি এর বিরুদ্ধে। আমরা যখনই খবর পেয়েছিলাম বাংলাদেশে আমাদের ছাত্র ভাই বোনদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা সাথে সাথে ডেনফোর্থে মিছিল করা শুরু করেছিলাম, আমরা গণসংযোগ করা শুরু করেছিলাম, আমরা ইয়াংডান্ডাস স্কোয়ারে গিয়েছিলাম, আমরা সিটি হলে গিয়েছিলাম, যেখানে পেরেছি আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি। প্রথমত আমি ধন্যবাদ দিতে চাই জুমন টেলিভিশনকে, যারা সবসময় এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, যারা আমাদেরকে সবসময় সহায়তা করেছে। মেসেজটা পৌঁছানোর চেষ্টা করেছি আমার দেশের এই শহীদ বাচ্চাগুলির জন্য, যারা মাঠে থেকে আজকে আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি করেছে বাংলাদেশে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানিয়েছে কানাডা প্রবাসী বাংলাদেশিরা। দেশ গঠনে কার্যকর এবং বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণের আহ্বান তাদের। আন্তর্জাতিক শিক্ষার্থীদের পক্ষ থেকে মাঠ পর্যায়ে সকল আন্দোলনকারীকে অসংখ্য অভিনন্দন এবং অসংখ্য অনুপ্রেরণা। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল। এই বৈষম্য এখনো সব চলে যায়নি, সব বৈষম্যকে শিকড় থেকে তুলে ফেলতে হবে। এখন আমরা চাই এই সুন্দর একটা স্বাধীন বাংলাদেশের দেশের প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে। যে বাংলাদেশটা সব ধর্মের, সব বর্ণের, সব গোত্র এবং সব মানুষের চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে। এর পাশাপাশি প্রবাসী বান্ধব নীতি গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার, এমনটি আশাবাদ কানাডায় বসবাসরত বাংলাদেশিদের। তানভীর ইউসুফ রানী, যমুনা নিউজ, কানাডা। ইতালিতে গঠিত হলো অরাজনৈতিক সংগঠন জেনেভা একতা ক্লাব। জেনেভা শহরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি তরুণদের নিয়ে গঠন করা হয়েছে এই ক্লাব। ক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 31 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সবুজ ঢালি। অনুষ্ঠানের শুরুতেই ছিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। এরপর উপদেষ্টা মণ্ডলীর ফুল দিয়ে বরণ করে নেন জেনেভা একতা ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি সজীব ঢালি, সহসভাপতি পিয়াল ভুইয়া, সাধারণ সম্পাদক সোহেল কবির, সহসাধারণ সম্পাদক খায়রুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শাকিল মুন্সি সহ অন্যান্য সদস্যরা। পরিশেষে নৈশ ভোজের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা। নিরাপত্তাজনিত কারণে অনেকটাই অচল ছিল দেশের গুরুত্বপূর্ণ বেনাপোল পেট্রোপোল ইমিগ্রেশন। সীমিত ছিল যাত্রী পারাপার। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় পুরোদমে চালু হয়েছে কার্যক্রম। পাসপোর্টধারী যাত্রীরা ভারত ও বাংলাদেশে আসা যাওয়া করতে পারছেন নির্বিঘ্নে। এক সপ্তাহ পর পুরোদমে চালু হয়েছে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কার্যক্রম। ফিরেছে কর্মচাঞ্চল্য।
ব্যস্ত এই স্থলবন্দর দিয়ে সপ্তাহে গড়ে ৪৫,০০০ পাসপোর্টধারী যাত্রী আসা যাওয়া করে। রাজস্ব আদায় প্রায় ৭ কোটি টাকা। কিন্তু সাম্প্রতিক অস্থিরতার প্রভাবে গত ৫ থেকে ১২ আগস্ট পর্যন্ত মাত্র ৪,৫০০ যাত্রী পারাপার হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর সীমিত করা হয় যাত্রী পারাপার। তবে ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় ট্যুরিস্ট, মেডিকেল ও বিজনেস ভিসায় আবারও যাতায়াত শুরু হয়েছে। স্বস্তি ফিরেছে বন্দরের কার্যক্রমে। গিয়েছিলাম চিকিৎসার জন্য, আজকে ফেরত যাচ্ছি। আমার আসা যাওয়ার কোনো প্রবলেম হয়নি। বর্ডারে সবকিছু ঠিক আছে, পরিবেশও সুন্দর, আর স্বাভাবিকভাবে যাওয়া যাচ্ছে, কোনো হয়রানি বা কোনো কিছু হচ্ছে না। ভারতীয় নাগরিক, বাংলাদেশে গিয়েছিলাম ট্যুরিস্ট বিষয়ে, খুব সুন্দরভাবে ঘুরে এসেছি। বর্ডার চালু আছে, সবাই যাতায়াত করতেছে, কোনো সমস্যা নেই। কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের সার্বিক নিরাপত্তায় বিজিবি ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং বেনাপোল স্থলবন্দর দিয়ে এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মাঝে নিরাপত্তার আশঙ্কায় বা বিভিন্ন কারণে এখানে সাধারণ যাত্রী চলাচল সংখ্যা অনেক কমে যায়। গত জুলাই মাসে ছাত্র আন্দোলন শুরু হলে তখন থেকেই বন্দরে যাত্রী কমতে থাকে। আগস্টের প্রথম ভাগে যা তলানিতে ঠেকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মালয়েশিয়ার মালাক্কা প্রদেশ থেকে ৩৬ বাংলাদেশি সহ ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার মালাক্কা প্রদেশের একটি আশ্রয় কেন্দ্রে অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। সেখান থেকে ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। নিয়োগকর্তা কোনো কাজ না দেয়ায় মালয়েশিয়া প্রবেশের পর থেকেই আটককৃতরা এই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিল। আশ্রয় কেন্দ্র ছাড়াও আরও বিভিন্ন জায়গায় অভিযান চালায় অভিবাসন বিভাগ। বাংলাদেশি ছাড়াও আটক করা হয়েছে ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান ও নেপালের নাগরিকদেরও। পরিচয় শনাক্তের উপায় নেই, তাই গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহতদের দেহাবশেষ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে ওজনে মেপে। প্রাপ্তবয়স্ক হলে ৭০ কেজি আর অপ্রাপ্তবয়স্ক হলে বয়স অনুযায়ী অনুমান করে মেপে দেয়া হচ্ছে এসব দেহাবশেষ। গেল শনিবার ফজর নামাজ পড়ার সময় ইসরায়েলি হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় স্কুলটিতে আশ্রয় নেওয়া বহু ফিলিস্তিনির দেহ। বিধ্বস্ত এই ভবনে নিহতদের দেহাবশেষের খোঁজে ব্যস্ত স্বজনেরা। হাত, পা, মাথা কিংবা শরীরের যে কোনো অংশই হোক না কেন, দাফনের জন্য দেহাবশেষের কিছুটা পেলেও যেন সান্ত্বনা মেলে এসব স্বজনদের। হঠাৎ বোমা হামলার শব্দ পেয়ে ছুটে আসি। এসে দেখি আগুন ধরে গেছে পুরো ভবনে, অনেক স্থান ধসে পড়েছে। ভেতরে আমার ভাই ও স্ত্রী সন্তানকে ছিন্ন ভিন্ন অবস্থায় পাই। ভাতিজার ছিন্ন হয়ে যাওয়া মুখটা এখনো পাইনি, সেটাই খুঁজছি। ৪ দিন আগে এই স্কুলে ইসরায়েলি বিমান হামলা হয়, যাতে প্রাণ যায় শতাধিক ফিলিস্তিনির। নিরাপদ মনে করে ওই স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ। ২০০০ পাউন্ড ওজনের বোমার হামলার মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে বেশিরভাগ মরদেহ। তাই বাধ্য হয়ে সব দেহাবশেষ একসাথে মিলিয়ে পরে ওজন করে মেপে দেওয়া হচ্ছে স্বজনদের। আমার ৬ বছরের ছেলে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে, কিন্তু অনেক খুঁজেও ওকে না পেয়ে দায়িত্বরতরা আমাকে ১৮ কেজি মাংস বুঝিয়ে দিয়েছেন। জানি না এগুলো আমার ছেলেরই দেহাবশেষ কিনা। যখন হামলা হয় তখন আমার স্বামী ভবনটির মসজিদে নামাজ পড়ছিল। তাকে খুঁজে পাচ্ছি না। এত ছিন্ন ভিন্ন দেহাবশেষের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয় আমি জানি। আমাকে ৭০ কেজি মাংস দিয়েছে ওরা। এমন বর্বরতায় স্বভাবতই নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। গাজায় অমানবিকতার শেষ সীমাও যেন ছাড়িয়ে গেছে ইসরায়েল, এমনটাই মত মানবাধিকার কর্মীদের। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।